হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি বহুল প্রতীক্ষিত অনিল কাপুর, ববি দেওয়াল এবং আলিয়া ভাটের অভিনীত আলফা মুভিটি। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের অন্তরালে। গল্পের শুরু হয় 1999 সালের 27শে জুলাই থেকে। তখনই শেষ হয়েছে কার্গিল যুদ্ধ। এই যুদ্ধে ভারত পাকিস্তানের প্রায় 1000-এরও বেশি সোলজারকে হত্যা করেছিল। তবে ভারতেরও অনেক সাহসী সেনা শহীদ হয়েছিলেন। কার্গিলের সেই যুদ্ধ প্রত্যেক সৈনিকের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সময়ে আমরা বিক্রান্ত কলকে দেখি, যিনি নিজের শহীদ সহযোদ্ধাদের স্মরণ করছিলেন। ঠিক তখনই সেখানে আসেন লেফটেন্যান্ট ফাতেহ সিং লাখাওয়াত। তিনি বিক্রান্তকে বলেন তিনি আর নিজের দেশের সৈনিকদের এভাবে শহীদ হতে দেখতে চান না। তাই তিনি এমন একটি বিশেষ প্রোগ্রাম তৈরি করেছেন যার মাধ্যমে ভবিষ্যতের প্রতিটি সৈনিক আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তবে এই প্রোগ্রামটি সম্পূর্ণ করতে তার আরও কিছু সময় লাগবে। এই গোপন প্রজেক্টের নাম রাখা হয়েছে আলফা। ভারতের পরবর্তী প্রজন্মের সুপার সোলজার তৈরি করার উদ্দেশ্যেই লাখাওয়াত এই সিক্রেট আলফা প্রোগ্রাম শুরু করেছিলেন। ফাতেহ সিং এই আলফা প্রোগ্রামের পেছনে অক্লান্ত পরিশ্রম করেন। এরপর গল্প 3 বছর এগিয়ে যায়। সেখানে মিনিস্ট্রির কয়েকজন অফিসারের সামনে আলফা প্রোগ্রামের বিস্তারিত তুলে ধরা হয়। ফাতেহ সিং জানান এটা একটি অত্যন্ত সিক্রেট প্রোগ্রাম এবং তারা আলফা সিরাম তৈরি করতে সক্ষম হয়েছেন। এই সিরাম কোনো সৈনিকের শরীরে প্রবেশ করানোর পর সে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। তার চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে। শরীর হবে আরও সহনশীল এবং দ্রুত সুস্থ হওয়ার ক্ষমতাও অনেক বৃদ্ধি পাবে। যদি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় তাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু যদি গুলি শুধু গা ছুঁয়ে বেরিয়ে যায় তাহলে আলফা সিরাম অল্প সময়ের মধ্যে সেই ক্ষত সারিয়ে তুলবে। সব কথা শোনার পর মিনিস্ট্রি অফিসাররা বলেন এত বড় একটি প্রজেক্ট শুরু করার আগে অন্তত ডিআরডিওর অনুমতি নেওয়া উচিত ছিল। কিন্তু লাখাওয়াত জানিয়ে দেন এটা ছিল একটি সম্পূর্ণ সিক্রেট প্রোগ্রাম, তাই গোপনে কাজ করার জন্য কাউকে কিছু জানানোর প্রয়োজন তিনি মনে করেননি। এরপর তিনি বলেন তিনি বিক্রান্ত কলের অধীনে কাজ করেছেন এবং তাকে নিজের গুরু মনে করেন। বিক্রান্ত এই আলফা প্রোগ্রামকে সমর্থন করছেন, তাই অফিসারদেরও এই প্রকল্পের অনুমোদন দেওয়া উচিত। শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে যান এবং প্রোগ্রামটিতে স্বাক্ষর করে অনুমোদন দেন। কয়েক মাস পর জানা যায় বিক্রান্ত কলের স্ত্রী জানকী গর্ভবতী। কিন্তু একটি বড় সমস্যা ছিল, জানকীর শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। তার হার্ট এতটা শক্তিশালী নয় যে তিনি নিরাপদে সন্তান জন্ম দিতে পারবেন। শুধু তাই নয়, শরীরের আরও কিছু অঙ্গ এমন অবস্থায় ছিল না যে তারা প্রসবের চাপ সহ্য করতে পারবে। ডাক্তার স্পষ্টভাবে জানিয়ে দেন যদি এই সন্তান পৃথিবীতে আসে তাহলে জানকীর জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। এই কথা শুনে বিক্রান্ত কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি, কিন্তু জানকী যে কোনো মূল্যে এই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চেয়েছিলেন। আর যখন জানকী নিজের সিদ্ধান্তে অটল থাকে তখন বিক্রান্ত তাকে থামানোর চেষ্টা করেননি। তিনি স্ত্রী ও সন্তানকে বাঁচানোর জন্য সম্ভাব্য সব কিছু করার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই বিক্রান্তের মনে পড়ে আলফা সিরামের কথা। তিনি জানতেন এই সিরাম সৈনিকদের শরীরকে অসাধারণ শক্তিশালী করে তোলে এবং শরীরের প্রতিটি অঙ্গের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তাই তিনি ভাবলেন যদি এই সিরাম জানকীকে দেওয়া যায় তাহলে হয়তো মা ও সন্তান দুজনেই নিরাপদ থাকবে। এরপর তিনি গোপনে ল্যাবে ঢুকে একটি আলফা সিরাম চুরি করে আনেন এবং সেটা জানকীর শরীরে প্রয়োগ করেন। ধীরে ধীরে সিরাম কাজ করতে শুরু করে। জানকীর শরীর আগের তুলনায় অনেক শক্তিশালী হয়ে ওঠে। আগে যেসব শারীরিক সমস্যা ছিল সেগুলো একে একে দূর হয়ে যায়। গর্ভের সন্তানও সম্পূর্ণ নিরাপদ থাকে। এই পরিবর্তন দেখে বিক্রান্ত ও জানকী দুজনেই খুব খুশি হয়ে যান। অল্প কিছুদিনের মধ্যে জানকীর ডেলিভারির সময়ও এসে যায়। কিন্তু ঠিক সেই সময় এক ভয়ঙ্কর খবর সামনে আসে। যেসব সৈনিকের শরীরে আলফা সিরাম দেওয়া হয়েছিল তাদের সবার মধ্যে মারাত্মক সাইড এফেক্ট দেখা দিতে শুরু করে। কারো ব্রেন হ্যামারেজ হয়েছে, আবার কেউ বা স্ট্রোক করেছে। কারো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, আবার কেউ কোমায় চলে গেছে। এই খবর শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ আলফা সিরাম সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রথম 10 মাস পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি, কিন্তু হঠাৎ করেই একের পর এক সৈনিক মৃত্যুর মুখে পড়তে শুরু করে। বিক্রান্ত সেখানে উপস্থিত ছিলেন এবং সবকিছু নিজের কানে শুনছিলেন। খবরটা শোনার পর তিনি ভয় পেয়ে যান, কারণ একই সিরাম তো তিনি জানকীকেও দিয়েছিলেন, আর সেদিনই ছিল জানকীর ডেলিভারির ডে। স্ত্রী ও সন্তানের কথা ভেবে আতঙ্কে তিনি ছুটে হাসপাতালে পৌঁছে যান। তার চোখের পানি থামছিল না, কারণ তিনি শুধু চাইছিলেন দুজনেই যেন নিরাপদ থাকে।
হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার ইশারায় জানান জানকীর শারীরিক অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার দুঃখের সঙ্গে বলেন তারা জানকীকে বাঁচাতে পারেননি, তবে শিশুটিকে বাঁচানো গেছে। তাদের একটি কন্যা সন্তান হয়েছে। ঠিক তখনই সেখানে উপস্থিত হন ফাতেহ সিং লাখাওয়াত। তিনি ইতিমধ্যেই জেনে গিয়েছিলেন যে বিক্রান্ত ল্যাব থেকে একটি আলফা সিরাম চুরি করে জানকীকে দিয়েছিলেন। তিনি বিক্রান্তকে বলেন সদ্য জন্ম নেওয়া এই শিশুর উপর তার আর কোনো অধিকার নেই, কারণ শিশুটির শরীরেও আলফা সিরাম রয়েছে। তাই এই সন্তান এখন দেশের সম্পদ, আর দেশের স্বার্থেই তাকে ব্যবহার করা হবে। এই কথা শুনে বিক্রান্ত হতবাক হয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে ফাতেহ সিং এর কাছে গিয়ে বলেন যাই হোক না কেন আমার সন্তান আমার কাছেই থাকবে। কিন্তু ফাতেহ সিং তাকে বোঝান তোমার সন্তানের শরীরে আলফা সিরাম ঢুকে গেছে। যে আলফা সিরাম শক্তিশালী সৈনিকদেরকেও মেরে ফেলেছে, সেই সিরাম একটি ছোট্ট শিশুর শরীরে কতক্ষণই বা টিকে থাকবে। এরপর তিনি বলেন তোমার মেয়ে ইতিমধ্যেই মারা গেছে। এই কথা শুনে বিক্রান্ত ভেঙে পড়েন এবং নিজের মৃত কন্যা শিশুকে নিয়ে সেখান থেকে চলে যান। কয়েকদিন পর জানা যায় আলফা সিরাম ব্যর্থ হওয়ার কারণে অসংখ্য সোলজার্স প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ ঘটনার দায়ে ফাতেহ সিং লাখাওয়াতের ডিমোশন করা হয়। হায়ার অফিসাররা তাকে বলে এত বড় ভুলের জন্য তোমার কোর্ট মার্শাল হওয়ারই কথা ছিল, কিন্তু সেটা না করে শুধু ডিমোশন করা হয়েছে। তাই এই শাস্তি নিয়েই তোমার সন্তুষ্ট থাকা উচিত। এরপর ফাতেহ সিং লাখাওয়াতকে বদলি করে চেরাপুঞ্জি স্পেশাল ফোর্সে পাঠিয়ে দেওয়া হয়। তাকে জানিয়ে দেওয়া হয় আজ থেকে তিনি আর কোনো যুদ্ধে অংশ নিতে পারবেন না। এই সিদ্ধান্তে ফাতেহ সিং ভীষণ কষ্ট পান, কারণ তিনি সবসময় দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন। বাধ্য হয়ে তিনি চেরাপুঞ্জিতে চলে গেলেও তার পুরো মনোযোগ ছিল শুধু আলফা প্রোগ্রামের দিকেই। যে কোনো মূল্যে তিনি এই প্রোগ্রাম আবার শুরু করতে চেয়েছিলেন। এরপর তিনি এক অজানা ব্যক্তিকে ফোন করে কিছু লোক এবং কিছু টাকার ব্যবস্থা করতে বলেন। এরপর তিনি ডক্টর বার্গিসকে নিজের কাছে ডেকে আনেন। সেখান থেকে তারা সরাসরি রাজস্থানের মরুভূমিতে অবস্থিত একটি সিক্রেট ল্যাবে চলে যান। এই ল্যাবেই ডক্টর বার্গিস আবারও আলফা প্রোগ্রামের উপর কাজ শুরু করতে যাচ্ছিলেন। এবার যে কোনো মূল্যে তাদের এই প্রজেক্ট সফল করতেই হবে। লাখাওয়াত জানান কাগজে কলমে তার পোস্টিং চেরাপুঞ্জিতে থাকলেও সেখানে তিনি তেমন কোনো কাজ করেন না, তাই তার সমস্ত সময় এবং মনোযোগ এই সিক্রেট ল্যাবেই থাকবে। ঠিক তখনই ফাতেহ সিং ডক্টর বার্গিসকে একটি ছোট্ট মেয়ের কথা জানান, যাকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। তখনই জানা যায় এই মেয়েটি আর কেউ নয়, বিক্রান্ত কলের নিজের মেয়ে। আসলে যেদিন ফাতেহ সিং নবজাতক শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে গিয়েছিলেন, সেদিন তিনি তাকে একটি মৃত শিশুর সঙ্গে বদলে দিয়েছিলেন। তারপর আসল শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে চলে যান, কারণ তিনি জানতেন এই শিশুর শরীরের মধ্যেই আলফা সিরাম প্রবাহিত হচ্ছে। তার বিশ্বাস ছিল এই মেয়ের শরীর থেকে একদিন আলফা সিরামের নতুন সংস্করণ তৈরি করা সম্ভব হবে, আর সেই কাজটাই করতে হবে ডক্টর বার্গিসকে। ফাতেহ সিং শিশুটির নাম রাখেন সীতা, কারণ তার মায়ের নাম ছিল জানকী। এরপর ডক্টর বার্গিস আলফা সিরামের নতুন সংস্করণ তৈরি করার কাজ শুরু করেন। প্রতি সপ্তাহে সীতার রক্ত সংগ্রহ করে বিভিন্ন পরীক্ষা চালানো হতো, কিন্তু প্রতিবারই রেজাল্ট নেগেটিভ আসত। ধীরে ধীরে সীতা বড় হতে থাকে। ছোটবেলা থেকেই তাকে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়, তাকে অসংখ্য দক্ষতা শেখানো হয় এবং বিশেষ কৌশলে পারদর্শী করে তোলা হয়। তার বুদ্ধিমত্তাও অন্যদের তুলনায় অনেক বেশি হয়ে ওঠে। কিন্তু এত পরীক্ষা নিরীক্ষার পরও তার শরীর থেকে আলফা সিরামের নতুন কোনো সংস্করণ বের করা সম্ভব হয়নি। তবুও ছোটবেলা থেকেই এমন কঠিন প্রশিক্ষণ পাওয়ার কারণে সীতা সাধারণ কোনো মেয়ে ছিল না। সে ছিল আশেপাশের সবার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ও দক্ষ। যদিও বাইরের পৃথিবী সম্পর্কে তার কোনো অভিজ্ঞতাই ছিল না, ডক্টর বার্গিস তাকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। অন্যদিকে ফাতেহ সিং তাকে এমন কঠিন মিলিটারি প্রশিক্ষণ দিয়েছিলেন যে লড়াইয়ে তাকে হারানো প্রায় অসম্ভব ছিল। এরপর গল্প একেবারে 2003 সাল থেকে বর্তমান সময় অর্থাৎ 2026 সালে চলে আসে। এদিকে বিক্রান্ত কল অনেক আগেই সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন, তবে এখন তিনি রয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি এক ভয়াবহ সিরিয়াল হত্যাকাণ্ডের খবর পান। দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের 6 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাগুলোর ধরন ভালোভাবে পর্যবেক্ষণ করে বিক্রান্ত বুঝতে পারেন এটা কোনো সাধারণ খুনির কাজ নয়, বরং এমন একজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে যে এই কাজে অত্যন্ত দক্ষ। বিক্রান্ত এরপর খুঁজে বের করার চেষ্টা করেন নিহত এই 6 জন অফিসারদের মধ্যে মিল কোথায়। ঠিক তখনই তার মনে পড়ে আলফা প্রোগ্রামের কথা। তিনি বুঝতে পারেন আলফা সিরাম তৈরির সময় এই 6 জন অফিসারই প্রকল্পটিতে অনুমোদন দিয়েছিলেন, এমনকি তিনিও সেই প্রোগ্রামে স্বাক্ষর করেছিলেন। তখনই তার মনে হয় যদি তিনি ফাতেহ সিং লাখাওয়াতের সঙ্গে দেখা করেন তাহলে হয়তো সব রহস্যের সমাধান হয়ে যাবে।
এরপর বিক্রান্ত ফাতেহ সিং এর সঙ্গে দেখা করতে যান আসলে কি ঘটছে সেটা জানার জন্য। তখন ফাতেহ সিং জানান যে ব্যক্তি একের পর এক এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাচ্ছে সে আর কেউ নয়, তোমার নিজের মেয়ে সীতা, আর তাকেই আমি ছোটবেলা থেকে বড় করেছি। তিনি বলেন সরকারিভাবে আলফা প্রোগ্রাম বন্ধ হয়ে গেলেও তিনি গোপনে সেই গবেষণা চালিয়ে গিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল আলফা সিরামের আরও উন্নত সংস্করণ তৈরি করা, কিন্তু মাঝপথে সীতা বিদ্রোহী হয়ে ওঠে এবং একে একে সংশ্লিষ্ট সবাইকে হত্যা করতে শুরু করে। শুধু তাই নয়, তার টার্গেটের তালিকায় এখন ফাতেহ সিং এবং বিক্রান্ত দুজনেরই নাম আছে, তাই যে কোনো সময় তাদের উপরও হামলা হতে পারে। এই জন্য দুজনকেই খুব সতর্ক থাকতে হবে। বিক্রান্ত বলেন তোমার কিছু করার দরকার নেই, আমি নিজেই আমার মেয়েকে সামলে নেব। কিন্তু ফাতেহ সিং উত্তর দেন সীতাকে আমি নিজের হাতে তৈরি করেছি, তাই তাকে খুঁজে বের করতেও একমাত্র আমিই সক্ষম। এরপর গল্পে প্রথমবারের মতো বর্তমান সময়ের সীতার এন্ট্রি হয়। সীতা একজন অসাধারণ ফাইটার। এই মুহূর্তে সে ফিরে এসেছে সেই জায়গায় যেখানে তার পুরো শৈশব কেটেছে, অর্থাৎ রাজস্থানের মরুভূমিতে অবস্থিত সেই সিক্রেট ল্যাব। কিন্তু এবার তার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। সে এই ল্যাব ধ্বংস করে দিতে চায় এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককে নির্মমভাবে হত্যা করতে চায়। ল্যাবে থাকা একের পর এক সৈনিককে সে নির্দয়ভাবে হত্যা করতে শুরু করে। সেখানে প্রায় 50 থেকে 100 জন সোলজার্স ছিল, কিন্তু সীতা একাই খুব সহজে তাদের সবাইকে শেষ করে দেয়। এরপর ল্যাবে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে পুরো ল্যাব ধ্বংস করে দেয় এবং নির্বিঘ্নে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু নিজের শৈশবের সেই ল্যাব সীতা কেন নিজেই ধ্বংস করল, সেই রহস্যের উত্তর আমরা গল্পের পরবর্তী অংশে জানতে পারব। এদিকে ল্যাব ধ্বংস করার পর সীতার পরবর্তী টার্গেট হয়ে ওঠেন বিক্রান্ত কল। সে তাকে হত্যা করার পরিকল্পনা শুরু করে এবং বিক্রান্ত কোথায় যায়, কিভাবে চলাফেরা করে সবকিছুর উপর নজর রেখে তার প্রতিটি গতিবিধির তথ্য সংগ্রহ করতে থাকে। সীতা বিক্রান্ত কল সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারে তিনি প্রায় প্রতি মাসে স্পেনে যান। শুধু তাই নয়, প্রতিবারই একই রকম সময়সূচি অনুসরণ করেন। এই বিষয়টি সীতার কাছে বেশ সন্দেহজনক মনে হয়। সে বুঝতে চায় বিক্রান্ত এত ঘন ঘন স্পেনে কেন যান। তবে আপাতত সে সিদ্ধান্ত নেয় বিক্রান্ত স্পেন থেকে ফিরে আসার অপেক্ষা করবে। অন্যদিকে আমরা দেখি বিক্রান্ত কল স্পেনে পৌঁছে একটি মেয়ের সঙ্গে দেখা করেন যার নাম দুর্গা। তখনই জানা যায় দুর্গা আসলে বিক্রান্ত কলের দ্বিতীয় মেয়ে। এরপর একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে পুরো ঘটনাটি সামনে আসে। আসলে জানকী একসঙ্গে 2 কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, অর্থাৎ সীতা এবং দুর্গা ছিল যমজ বোন। কিন্তু হাসপাতালের ডাক্তার ফাতেহ সিং লাখাবাতে সেই কথোপকথন শুনে ফেলেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে শিশুটিকে দেশের সম্পদ হিসেবে ব্যবহার করা হবে। তাই ডাক্তার গোপনে দ্বিতীয় শিশুটিকে লুকিয়ে ফেলেন। এদিকে জানকীর শারীরিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে যদি তিনি বিক্রান্তকে আগে থেকে জানাতেন তার গর্ভে যমজ সন্তান রয়েছে, তাহলে বিক্রান্ত কখনোই এত বড় ঝুঁকি নিয়ে ডেলিভারি হতে দিতেন না। এই কারণেই জানকী বিষয়টি তার স্বামীর কাছেও গোপন রেখেছিলেন। অন্যদিকে বিক্রান্ত ডাক্তারকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন এই সন্তানদের ব্যাপারে কোনো খবর যেন বাইরে না যায়, কারণ খবর ছড়িয়ে পড়লে তাদের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে। ডাক্তারও সেই নির্দেশ মেনে চলেন। পরে বিক্রান্ত নিজের দ্বিতীয় মেয়ে দুর্গাকে নিয়ে স্পেনে চলে যান। সেখানে দুর্গার খালা ও খালু থাকতেন। তাদের কাছেই দুর্গা বড় হয় এবং তারা তাকে নিজের সন্তানের মতোই লালন পালন করেন। তাই এত বছরেও দুর্গার অস্তিত্ব সম্পর্কে কেউই কিছু জানতে পারেনি। বর্তমান সময়ে ফিরে এসে দেখা যায় বিক্রান্ত দুর্গাকে সীতার ব্যাপারে সব সত্য জানিয়ে দিয়েছেন। তিনি বলেন তার যমজ বোন সীতা এখনো বেঁচে আছে, কিন্তু এখন সে একজন ভয়ঙ্কর খুনি হয়ে গেছে এবং একের পর এক মানুষকে হত্যা করছে। বিক্রান্তের বিশ্বাস নিশ্চয়ই কোনো বড় ভুল বুঝাবুঝির কারণে সীতা এই পথে চলে গেছে, এমনকি সে এখন আমাকেও হত্যা করতে চায়। তবুও যেভাবেই হোক সীতাকে বাঁচাতে হবে, কারণ তার জীবনও মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। এরপর দুর্গা সম্পর্কে আরও জানা যায় সে অত্যন্ত মেধাবী এবং অসাধারণ দক্ষ একটি মেয়ে। প্রায় সব ধরনের খেলাধুলায় সে পারদর্শী এবং একাধিক ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। ছোটবেলা থেকেই সে বিশেষ ধরনের প্রশিক্ষণ নিয়েছে। তার অনেক দক্ষতা এমনকি সীতার কাছেও নেই। অন্যদিকে সীতা জানতে পারে বিক্রান্ত কল কাশ্মীরে অবস্থিত একটি গোপন ঘাঁটিতে যাচ্ছেন। তাই বিক্রান্ত সেখানে পৌঁছানোর আগে সীতা সেই গোপন আস্তানায় চলে যায়। সেখানে গিয়ে সে চারপাশ ভালোভাবে চেক করতে থাকে। কিছুক্ষণ পর দুর্গাও সেই জায়গায় এসে পৌঁছায়। যদিও বিক্রান্ত তখনও আসেননি, কিন্তু ঘরে ঢুকেই দুর্গার মনে হয় সেখানে আর কেউ একজন লুকিয়ে আছে। ঠিক তখনই সীতা এবং দুর্গার মধ্যে শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই। দুজনের শরীরেই আলফা প্রোগ্রামে সিরাম থাকার কারণে তারা সমান শক্তিশালী ছিল এবং কেউ কাউকে সহজে হারাতে পারছিল না। তবে সীতা ছোটবেলা থেকে ল্যাবে বড় হয়েছে এবং কঠোর সামরিক প্রশিক্ষণ নিয়েছে, তাই লড়াইয়ে সে কিছুটা এগিয়ে ছিল।
দুর্গা প্রথম দেখাতেই সীতাকে চিনে ফেলে, কারণ বিক্রান্ত আগেই তাকে সবকিছু জানিয়েছিলেন, কিন্তু সীতার তাতে কোনো প্রতিক্রিয়াই হয় না। তাকে দেখে মনে হচ্ছিল তার ভেতরে যেন কোনো অনুভূতি অবশিষ্ট নেই। দুর্গা বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা দুইজন যমজ বোন, কিন্তু সীতার যেন এসব কথায় কিছুই যায় আসে না। এরই মধ্যে বিক্রান্ত কল সেখানে পৌঁছে সীতার দিকে বন্দুক তাক করেন। বাধ্য হয়ে সীতা কিছুক্ষণের জন্য লড়াই থামিয়ে আত্মসমর্পণের অভিনয় করে, কিন্তু সুযোগ পেতেই সে আবার আক্রমণ চালায় এবং শেষ পর্যন্ত বিক্রান্ত ও দুর্গা দুজনকে বন্দী করে ফেলে। সীতার ভেতরে তখন শুধু ঘৃণায় জমেছিল, তার মধ্যে কোনো আবেগ বা পারিবারিক অনুভূতি অবশিষ্ট ছিল না। দুর্গা তাকে বোঝানোর চেষ্টা করে যে বিক্রান্ত তাদের বাবা, কিন্তু সীতা শান্ত গলায় বলে তার পুরো জীবন কেটেছে সেই ল্যাবের 4 দেয়ালের মধ্যে, তাই বাবা, পরিবার বা সম্পর্ক এসব কথার তার কাছে কোনো মূল্য নেই। এরপর সীতা নিজের অতীতের গল্প বলতে শুরু করে। সে বলে, তোমার জীবন হয়তো খুব সুন্দর ছিল, কিন্তু আমার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। তুমি যখন 18 বছরে পা দিয়ে আনন্দ করে জন্মদিন পালন করছিলে, তখন আমি 18 বছর বয়সে আমার জীবনের প্রথম খুন করেছিলাম। সীতা জানায় ছোটবেলায় কোনো স্মৃতি তার মনে নেই, সে কখনো ল্যাবের বাইরের পৃথিবী দেখেনি। ডক্টর বার্গিসই তাকে বড় করেছেন এবং দেশ বিদেশ, মানুষ আর পৃথিবী সম্পর্কে সবকিছু শিখিয়েছেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আলফা সিরামের আসল সত্য জানতে পারে। সে বুঝতে পারে ফাতেহ সিং লাখাওয়াত আসলে আলফা সিরামের আরও উন্নত সংস্করণ তৈরি করতে চান, আর সেটা সম্ভব শুধুমাত্র তার রক্তের মাধ্যমেই। সীতা যখন 12 বছর বয়সে পৌঁছায়, তখন থেকেই তার রক্তে নতুন ধরনের পরিবর্তন দেখা দিতে শুরু করে। এরপর থেকেই সেই রক্ত ব্যবহার করে আলফা সিরামের নতুন সংস্করণ তৈরির কাজ চলতে থাকে। এতদিন পর্যন্ত ফাতেহ সিং, যাকে আমি বাবা বলে ডাকতাম, তিনি যা বলতেন আমি তাই করতাম। তিনি যাদেরকে হত্যা করার নির্দেশ দিতেন, আমি কোনো প্রশ্ন না করেই তাদেরকে হত্যা করতাম। কিন্তু একদিন সবকিছু বদলে যায়। সেদিন ফাতেহ সিং তাকে আদেশ দেন ডক্টর বার্গিসকে হত্যা করতে। আমাকে বলা হয় ডক্টর বার্গিস একজন বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকের একটাই শাস্তি, মৃত্যু। তাই কোনো প্রশ্ন না করে তোমাকে ডক্টর বার্গিসকে হত্যা করতেই হবে। এই আদেশ পাওয়ার পর সীতা ডক্টর বার্গিসের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে ডক্টর বার্গিস যেন তার অপেক্ষাতেই ছিলেন, কারণ মৃত্যুর আগে তিনি সীতাকে কিছু গুরুত্বপূর্ণ সত্য জানাতে চেয়েছিলেন। ডক্টর বার্গিস যা বলেন তা শুনে সীতা সম্পূর্ণ হতবাক হয়ে যায়। তিনি জানান সীতার রক্ত ব্যবহার করে যে আলফা সিরামের নতুন সংস্করণ তৈরি করা হয়েছিল, সেটা কয়েকজন সৈনিকের উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়, কিন্তু সিরাম দেওয়ার পরই সেই সৈনিকরা একে একে মারা যেতে শুরু করে। অর্থাৎ ফাতেহ সিং লাখাওয়াত নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য অসংখ্য নিরীহ সৈনিককে ভয়াবহ যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছিলেন। শুধু এই অসম্পূর্ণ আলফা সিরামের কারণেই তাদের মৃত্যু হয়। এরপর ডক্টর বার্গিস আরও একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করেন। তিনি বলেন, যদি এই গবেষণা এবং রক্তের পরীক্ষা চলতেই থাকে, তাহলে একসময় তোমার নিজের জীবনও বিপদের মুখে পড়বে। কিন্তু এসবের কোনো কিছুই ফাতেহ সিং এর কাছে গুরুত্বপূর্ণ নয়। নিজের লক্ষ্য পূরণ করার জন্য তিনি ভবিষ্যতেও একইভাবে পরীক্ষা চালিয়ে যাবেন। তাতে তোমার মৃত্যু হলেও তার কোনো আপত্তি থাকবে না। ডক্টর বার্গিস আরও জানান, তিনি আসলে সীতাকে নিজের সঙ্গে দেখা করতে বলেছিলেন। এই কথাগুলো বলার পর তিনি নিজের জীবন নিজেই শেষ করে দেন। এরপর সীতা বিক্রান্তকে বলে, সেদিনের পর থেকে আমি আপনাকে খুঁজছিলাম, আপনাকে হত্যা করার জন্য নয়, বরং আপনার সঙ্গে কথা বলার জন্য। এতক্ষণে সীতা সব সত্য জেনে গেছে। সে বুঝতে পারে বিক্রান্ত কলই তার আসল বাবা এবং দুর্গাই তার যমজ বোন। ঠিক তখনই দেখা যায় ফাতেহ সিং লাখাওয়াত গোপনে বিক্রান্ত কলকে অনুসরণ করতে করতে কাশ্মীরে সেই গোপন ঘাটির অবস্থান জেনে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে তার লোকজন সেখানে হামলা চালায়। পরিস্থিতি বুঝে বিক্রান্ত নিজের 2 মেয়েকে পিছনের রাস্তা দিয়ে নিরাপদে বেরিয়ে যেতে বলেন, আর তিনি একাই শত্রুদের মোকাবেলা করতে দাঁড়িয়ে যান। এখানেই বোঝা যায় বিক্রান্ত কোনো সাধারণ মানুষ নন, তিনিও একজন দুর্ধর্ষ যোদ্ধা। একাই ফতেহ সিং এর পাঠানো প্রায় সব হামলাকারীকে হত্যা করে ফেলেন। এর মধ্যেই বিক্রান্ত সীতার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। একটি গোপন ওডিসি প্রোগ্রাম চালু হওয়ার পথে রয়েছে। যদি সেটা সক্রিয় হয়ে যায়, তাহলে পুরো দেশ ভয়াবহ বিপদের মুখে পড়বে। তাই যে কোনো মূল্যে তাকে ফাতেহ সিং এর সঙ্গে দেখা করে এই পরিকল্পনার সত্যতা জানতে হবে। এরপর বিক্রান্ত নিজের 2 মেয়েকে নির্দেশ দেন আগামী 75 ঘন্টার মধ্যে যেন তারা একটি নির্দিষ্ট সেফ হাউসে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতে পারলে অন্তত কিছু সময়ের জন্য তারা নিরাপদে থাকবে। এভাবেই 2 বোনের 75 ঘন্টার দীর্ঘ যাত্রা শুরু হয়।
পথ চলতে চলতে দুর্গা বারবার চেষ্টা করতে থাকে যেন সীতা তাকে নিজের বোন হিসেবে মেনে নেয়, কিন্তু সীতা তখনও পাথরের মতো কঠিন, তার মধ্যে কোনো আবেগ বা অনুভূতি নেই। তবে ধীরে ধীরে দুর্গার সঙ্গে সময় কাটাতে কাটাতে তার মনও একটু একটু করে নরম হতে শুরু করে। একসময় দুর্গা তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কখনো ভয় লাগে না? সীতা শান্তভাবে উত্তর দেয়, ভয় তাদেরই লাগে যাদের জীবনে হারানোর মতো কেউ থাকে, আমার জীবনে তো কেউ নেই। তখন দুর্গা হাসি মুখে বলে, এখন থেকে ভয় পেতে শিখো, কারণ এখন আমরা তোমার জীবনে আছি। ৭৫ ঘন্টার যাত্রা শেষ হওয়ার আগেই মাত্র ৬৩ ঘন্টার মধ্যেই তারা সেফ হাউসে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে দুজনেই অবাক হয়ে যায়। জায়গাটা মোটেও কোনো নিরাপদ ঘাঁটির মতো লাগছিল না, সেখানে শুধু একজন সাধুর বেশে বসে থাকা এক বৃদ্ধকে দেখা যায়। তারা বুঝতেই পারছিল না তাদের বাবা কেন এমন একজনের কাছে পাঠিয়েছেন। ঠিক সেই সময় ফাতেহ সিং লাখাওয়াতের পুরো বাহিনী সেফ হাউসে হামলা চালায়। এবার শুধু কয়েকজন নয়, অসংখ্য সশস্ত্র হামলাকারী সেখানে উপস্থিত হয়। শুরুর দিকে সীতা এবং দুর্গা দুজনেই মিলে শত্রুদের সঙ্গে ভয়ঙ্কর লড়াই শুরু করে। তারা অসাধারণ দক্ষতায় একের পর এক হামলাকারীকে পরাজিত করতে থাকে, কিন্তু যুদ্ধ যখন আরও তীব্র হয়ে ওঠে তখন সেই সাধুর আসল পরিচয় সামনে আসে। তার নাম কবির। এতক্ষণ যিনি সাধুর ছদ্মবেশে ছিলেন, এবার তিনি যুদ্ধের দায়িত্ব নিজের হাতে তুলে নেন। তাকে দেখে হামলাকারীদের অর্ধেক ভয়ে পালিয়ে যায়, আর যারা সাহস করে তার সামনে দাঁড়ায় তাদের সবাইকে কবির একাই শেষ করে দেন। তবে এই লড়াইয়ের মাঝে দুর্গার কাঁধে গুলি লাগে। তার অবস্থা খারাপ দেখে কবির সীতাকে বলেন, তোমার প্রথম দায়িত্ব তোমার বোনকে বাঁচানো, তোমরা এখান থেকে চলে যাও, এদের আমি সামলে নেব। কবিরের কথা শুনে দুই বোন তার দেখানো নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ফাতেহ সিং লাখাওয়াত ভেবেছিলেন তার নিজের কোনো লোক তার কাছে ফিরে এসেছে, কিন্তু সেখানে হাজির হন বিক্রান্ত কল। তিনি সম্পূর্ণ পরিকল্পনা করেই সেখানে এসেছিলেন। বিক্রান্ত ফাতেহ সিংকে বলেন, তোর পুরো পরিকল্পনার কথা আমি জেনে গেছি, সীতার সঙ্গে তুই কি করেছিস সেটাও আমার জানা, কিন্তু ফাতেহ সিং এর একটাই লক্ষ্য ছিল সীতাকে আবার নিজের হাতে পাওয়া, কারণ সীতাকে ছাড়া তিনি কখনোই আলফা সিরামের নতুন সংস্করণ তৈরি করতে পারবেন না। ফাতেহ সিং ছিল অত্যন্ত চালাক, সুযোগ বুঝে সে একটি বিস্ফোরণ ঘটায়। সেই বিশৃঙ্খলার মধ্যে নিজের অনেক লোককে মৃত্যুর মুখে ফেলে দিয়েও সে পালিয়ে যায়। শুধু তাই নয়, সে বিক্রান্ত কলকেও বন্দী করে নিয়ে যায়। এদিকে দুর্গা আহত হয়, তাকে বিশ্রামে থাকতে হচ্ছিল। ঠিক তখনই সীতা জানতে পারে ফাতেহ সিং তার বাবা বিক্রান্ত কলকে বন্দী করে রেখেছে, আর ফাতেহ সিং চায় সীতা যেন নিজে এখানে আসে। দুর্গা আহত থাকায় তাকে আর ঝুঁকির মধ্যে ফেলতে চায় না সীতা, তাই সে একাই ফাতেহ সিং এর আস্তানার উদ্দেশ্যে রওনা দেয়। অবশেষে সীতা সেখানে পৌঁছাতেই ফাতেহ সিং তাকে দেখে ভীষণ খুশি হয়ে ওঠে। ফাতেহ সিং সীতার দিকে তাকিয়ে বলে, আবেগের বশে তুমি তোমার সব ট্রেনিং ভুলে গেছো, আর সেই কারণে আজ নিজের বাবাকে বাঁচাতে এখানে চলে এসেছো, কিন্তু আজ তোমাদের দুজনের কেউই বাঁচবে না। এরপর সে বলে, তোমার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন ঘুরছে, ওডিসি প্রোগ্রাম কি, আমি আসলে কি চাই, তাহলে শোনো। আমি আলফা প্রোগ্রামকে সফল করতে চাই। আমি একজন সত্যিকারের দেশপ্রেমিক, তবে একটা ছোট্ট সমস্যা আছে। আমি দেশপ্রেমিক ঠিকই, কিন্তু ভারতের জন্য নয়, আমি পাকিস্তানের একজন প্রকৃত দেশপ্রেমিক। এই কথার পর গল্প অতীতে ফিরে যায়। তখন জানা যায় ফাতেহ সিং লাখাওয়াত আসলে একজন পাকিস্তানি গুপ্তচর ছিল, যে ভুয়া পরিচয়ে ভারতে প্রবেশ করেছিল। ভারতে ঢোকার পর সে একটি পরিবারকে হত্যা করে এবং সেই পরিবারের একজনের পরিচয় ব্যবহার করে নিজের নাম রাখে ফাতেহ সিং লাখাওয়াত, অর্থাৎ সে সম্পূর্ণ একটি নতুন পরিচয় চুরি করে নিয়েছিল। এরপর দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে সে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেয়। সেখানে থেকেও সে নিয়মিত আইএসআই এর সঙ্গে যোগাযোগ রাখত এবং ভারতের সব গুরুত্বপূর্ণ গোপন তথ্য তাদের কাছে পৌঁছে দিত। তবে শুধু সেনাবাহিনীতে যোগ দিলে তার উদ্দেশ্য পূরণ হতো না। ভারতীয় সেনাবাহিনীর পূর্ণ বিশ্বাস অর্জনের জন্য তাকে আরও অনেক পরিশ্রম করতে হয়। ধীরে ধীরে সে প্রথমে লেফটেন্যান্ট, তারপর কর্নেল পদে উন্নীত হয়। সেই পর্যায়ে পৌঁছে সেনাবাহিনীর বহু গুরুত্বপূর্ণ তথ্য এবং সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণে চলে আসে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধেও সে গোপনে ভারতের অনেক সৈনিকের মৃত্যুর কারণ হয়েছিল। তবুও শেষ পর্যন্ত পাকিস্তান সেই যুদ্ধে হেরে যায়। এই পরাজয় সে কখনোই মেনে নিতে পারেনি। বিশেষ করে পাকিস্তানের ১,০০০-এরও বেশি সেনা নিহত হওয়ার বিষয়টি তার মনে গভীর ক্ষোভ তৈরি করেছিল, আর সেই প্রতিশোধ নিতেই তার মাথায় জন্ম নেয় আলফা প্রোগ্রামের পরিকল্পনা। বর্তমান সময় ফিরে এসে ফাতেহ সিং সীতাকে বলে, সত্যি বলতে এখন আর তোমাকে আমার প্রয়োজনও নেই, কারণ আমি জেনে গেছি তোমার একটি যমজ বোন আছে যার নাম দুর্গা, আর সে এখন আমার কাছেই বন্দী। সে আরও জানায় সীতা ও দুর্গার লড়াইয়ের পুরো দৃশ্য একটি গোপন ক্যামেরায় রেকর্ড হয়েছিল। সেই ফুটেজ দেখে সে দুর্গার অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছে।
এরপর ফাতেহ সিং বিক্রান্ত কলের শরীরে একটি বোমা বেঁধে দেয়, একই সঙ্গে সীতাকে এমনভাবে দাঁড় করিয়ে রাখে যেখানে তার পায়ের নিচে ছিল একটি শক্তিশালী ডিনামাইট। অর্থাৎ সামান্য নড়াচড়া করলেই দুজনেরই মৃত্যু নিশ্চিত ছিল। সব ব্যবস্থা করে ফাতেহ সিং সেখান থেকে চলে যায়। এদিকে সীতা যে কোনো মূল্যে নিজের বাবাকে বাঁচাতে চায়। অনেক চেষ্টা করার পর সে শেষ পর্যন্ত বিক্রান্তকে উদ্ধার করতেও সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই সেখানে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণ দেখে ফাতেহ সিং এবং তার লোকজন ধরে নেয় সীতা ও বিক্রান্ত দুজনেই মারা গেছে। এরপর ফাতেহ সিং নিজের গোপন ল্যাবে ফিরে যায়। সেখানে সে দুর্গার উপর পরীক্ষা চালিয়ে আলফা সিরামের নতুন সংস্করণ তৈরি করতে চায়, কিন্তু ঠিক সেই সময় চেরাপুঞ্জিতে থাকা সেনারা বুঝতে পারে ফাতেহ সিং এর সঙ্গে থাকা লোকেরা আসলে ভারতীয় সেনাবাহিনীর সদস্য নয়, তারা অন্য পরিচয়ে সেখানে কাজ করছিল। এই খবর জানতে পেরে ফাতেহ সিং সেই সেনাদের সবাইকে জিম্মি করে ফেলে। অন্যদিকে সীতা এবং বিক্রান্ত বেঁচে যান। তারা ফাতেহ সিং এর গোপন ঘাঁটির অবস্থান জেনে একটি হেলিকপ্টারে করে সেখানে পৌঁছে যায়, কিন্তু তাদের আসার খবর আগেই ফাতেহ সিং এর কাছে পৌঁছে গিয়েছিল। তাই তারা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার বাহিনী আক্রমণ শুরু করে। এখানেই প্রকাশ পায় বহু বছর ধরে ফাতেহ সিং যে গোপন পাকিস্তানি এজেন্ট হিসেবে ভারতের ভেতরে কাজ করছিল, পুরো সেই পরিকল্পনার নামই ছিল ওডিসি প্রোগ্রাম। যুদ্ধ শুরু হতেই সীতা এবং বিক্রান্ত দুজনেই গুরুতর আহত হয়ে পড়েন। তবুও সীতা থেমে যায় না, সে একাই শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক সৈনিককে হত্যা করতে থাকে। কিন্তু ফাতেহ সিং এর সঙ্গে ছিল বিশাল বাহিনী। একসময় পরিস্থিতি এমন হয়ে যায় যে সীতা ও বিক্রান্ত পুরোপুরি চারদিক থেকে ঘিরে পড়ে। ঠিক তখনই দুর্গা নিজেকে বন্দিদশা থেকে মুক্ত করতে সক্ষম হয়। শুধু তাই নয়, যেসব ভারতীয় সেনাকে জিম্মি করে রাখা হয়েছিল তাদেরকেও মুক্ত করে দেয়। মুক্ত হওয়ার পর সেই সেনারাও ফাতেহ সিং এর বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। বিক্রান্ত গুরুতর আহত হওয়ায় দুর্গা তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়, আর অন্যদিকে সীতা একাই ফাতেহ সিং লাখাওয়াতের মুখোমুখি হয়। ফাতেহ সিং ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও অভিজ্ঞ যোদ্ধা। ছোটবেলা থেকে সীতাকে তিনিই প্রশিক্ষণ দিয়েছিলেন, তাই সীতার প্রতিটি আক্রমণ, প্রতিটি কৌশল তার মুখস্থ ছিল। লড়াইয়ের এক পর্যায়ে সীতা বলে, তুই আমার চেয়েও শক্তিশালী, তুই আমাকে সবকিছু শিখিয়েছিস, আমার প্রতিটি চাল তোর জানা। কিন্তু পরের মুহূর্তে সে দৃঢ় কণ্ঠে বলে, তুই যদি সত্যিই একজন ভারতীয় সৈনিক হতি তাহলে হয়তো আমি তোর কাছে হেরে যেতাম, কিন্তু এখন আমি জানি তুই একজন পাকিস্তানি গুপ্তচর, তাই আজ আমার হারার কোনো প্রশ্নই ওঠে না। এরপর শুরু হয় তাদের শেষ লড়াই। শেষ পর্যন্ত সীতা ফাতেহ সিং লাখাওয়াতকে পরাজিত করে এবং তার জীবনের ইতি টেনে দেয়। সিনেমার শেষ দৃশ্যে বিক্রান্ত কল নিজের দুই মেয়ের দিকে তাকিয়ে বলেন, এই মিশন এখানেই শেষ। এখন তোমরা নিজেদের জীবন নিজের মতো করে বাঁচবে, কিন্তু যখনই দেশের প্রয়োজন হবে তখনই তোমাদের ফিরে আসতে হবে। এরপর তিনি জানান, এখন থেকে তারা দুজনও রয়ের বিশেষ টিমের সদস্য, অর্থাৎ টাইগার, পাঠান, কাবিরের মতো তারাও দেশের গোপন মিশনের অংশ হয়ে গেছে। ভবিষ্যতে যখনই দেশের উপর কোনো বড় বিপদ নেমে আসবে তখনই তাদের ডাকা হবে। দুই বোনও সেই দায়িত্ব গ্রহণ করে, আর এভাবেই এই সিনেমার গল্প শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আলফা মুভির সম্পূর্ণ গল্প। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।